আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার আল-শিফা হাসপাতাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। এরপর জানাবো আফগানিস্তানের মাটি থেকে হামলা ঠেকাতে তালেবানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের। এদিকে সৌদি আরবের রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতে বন্ধ স্কুল। বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এদিকে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। এবং সর্বশেষ জানিয়ে দেব ভয়ঙ্কর 5টি এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া বনাম আমেরিকা উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ এই তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আর ভিউয়ার্স, দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি মুসলিমদের উপর একের পর এক নির্যাতন হত্যা চালাচ্ছে। এর শেষ অবশ্য খুব দ্রুতই হবে, কারণ পুরো মুসলিম বিশ্বের শক্তিধর দেশগুলো একযোগে হামাসের যোদ্ধাদের সহযোগিতা করছে। আর হামাস আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে মাঠে নেমে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছাড়ছে, যে কারণে ইসরায়েল ইতোমধ্যেই প্রকাশ করেছে তারা হামাসের এই যুদ্ধে হেরে গেছে। আল হাসপাতাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। গাজার আল শিফা হাসপাতাল থেকে সেনা প্রত্যাহার করা হলেও আশপাশের এলাকায় এখনও তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। সরেজমিন থেকে এ তথ্য জানিয়েছেন আল জাজিরার দুই প্রতিনিধি। আল জাজিরার প্রতিনিধিতে জানিয়েছেন, দখলদার বাহিনী আল শিফা হাসপাতাল থেকে প্রায় 150 ফিলিস্তিনিকে আটক করেছে। সেখানে হামাস ও জাতিসংঘের UNRW এর মধ্যে সমন্বয়কারী এবং গাজা সিটি ও উত্তর গাজায় গত দুদিনের মধ্যে সফলভাবে ট্রাক সরবরাহকারী শীর্ষ নিরাপত্তা কমান্ডার সহ কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিনিধিরা আরও জানিয়েছে, ওই শীর্ষ কমান্ডার নিহত হওয়ায় ওই অঞ্চলে বিশৃঙ্খলার চরমে পৌঁছেছে। এই অঞ্চলগুলোতে সহায়তা প্রদানের জন্য ও এই ধরনের কাজে সমন্বয় চালিয়ে যাওয়ার জন্য অন্য লোকদের সুরক্ষা এবং সুরক্ষার অনুভূতিকেও ভেঙে পড়েছে। সূত্রটি বলছে, আল শিফার আশেপাশে বিমান হামলা এখন অব্যাহত রয়েছে। আবাসিক ভবনে নির্বিচার এবং অবর্ষণ করা হচ্ছে। আমরা আল শিফা হাসপাতালের উত্তর গেটে 2টি ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার কথা শুনেছি। তারা আরও জানিয়েছে, আমরা আরও একটি আবাসিক ভবনের দক্ষিণ অংশ এবং এর পশ্চিমে একটি মসজিদে আক্রমণের কথাও শুনেছি। সূত্র আল জাজিরা। আফগানের মাটি থেকে হামলা ঠেকাতে তালেবানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার কাবুলের তালেবান শাসকদের আফগান মাটি থেকে উদ্ভূত সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তান উভয়কেই নিরাপত্তা অভিযানের সময় বেসামরিক জীবন রক্ষায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলকে এক সংবাদ ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা রিপোর্ট দেখেছি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় হামলার জবাবে শনিবার ইসলামাবাদ পাকিস্তানের একটি সামরিক পোস্টে বিমান হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে হামলায় প্রাণহানি ও আহত হওয়া এবং আফগানিস্তানে হামলায় বেসামরিক প্রাণহানির জন্য আমরা গভীরভাবে দুঃখিত। মার্কিন কর্মকর্তা অবশ্য আফগানিস্তানের তালেবান শাসকদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, আফগানিস্তানের মাটি থেকে যাতে সন্ত্রাসী হামলা না চালানো হয় তা নিশ্চিত করতে আমরা তালেবানের প্রতি আহ্বান জানাচ্ছি। এরপরই পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। সৌদি রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতে বন্ধ স্কুল। সৌদি আরবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে স্কুল বন্ধের ঘটনা ঘটেছে। এছাড়া আকস্মিক বন্যায় আগাম সতর্কতাও জারি করা হয়েছে দেশটিতে। মঙ্গলবার 19 মার্চ এ তথ্য জানায় দুবাই ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ। গণমাধ্যমটি জানায়, প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রাজধানী রিয়াদ, জেদ্দা ও রাজ্য জুড়ে আরও কয়েকটি শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার এই বিপর্যয়ের ফলে মঙ্গলবার 19 মার্চ রিয়াদ, কাশিম, হাফুর আল বাতিন ও অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে। বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কার ব্যাপারে জারি করা হয় এই সতর্কতা। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। মদিনা, মক্কা, তাবুক এবং বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে ধূলিঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয় NCM। সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, আগামী বুধবার 20 মার্চ পর্যন্ত দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত
বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস। এর আগে গত শুক্রবার 15 মার্চ রিয়াদের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে শিলাবৃষ্টির পর তুষারে ঢেকে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনাটিকে অপ্রত্যাশিত ও নজিরবিহীন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেন অনেকেই। অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। ভারত সরকার অরুণাচল প্রদেশ সম্পর্কে চীনের সাম্প্রতিক বিবৃতি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন এবং অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অরুণাচলের মানুষের জন্য ভারত সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, সোমবার চীনা পিপলস লিবারেশন আর্মি PLA অরুণাচল প্রদেশকে চীনা ভূখণ্ডের অংশ বলে অভিহিত করেছিল। আজ তার কড়া জবাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফরে আপত্তি জানিয়েছিল চীন। ভারত সেই আপত্তিকে প্রত্যাখ্যান করেছে। এরপর চীনা সেনাবাহিনী রাজ্যটির উপর তাদের দাবি পুনর্ব্যক্ত করেছে এবং এটিকে চীনের ভূখণ্ডের একটি স্বাভাবিক অংশ হিসেবে বর্ণনা করেছিল। এবার চীনকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, অরুণাচল প্রদেশ নিয়ে চীন ক্রমাগত যুক্তিহীন কথাবার্তা বলে চলেছে। আমরা চীনা সামরিক বিভাগের সাম্প্রতিক মন্তব্যগুলো নজরে রেখেছি। তিনি বলেন, এ বিষয়ে বারবার ভিত্তিহীন যুক্তি উপস্থাপন এ ধরনের দাবির কোনো বৈধতা দেয় না। চীন বারবার বললে বাস্তবে কোনো পরিবর্তন হবে না। অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন এবং অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যেষ্ঠ কর্নেল ঝাং জিয়াংগাংকে উদ্ধৃত করে জানায়, জিয়াংয়ের দক্ষিণ অংশ তিব্বতের চীনা নাম, চীনের ভূখণ্ডের অন্তর্নিহিত অংশ। চীন কখনোই ভারত কর্তৃক প্রতিষ্ঠিত তথাকথিত অরুণাচল প্রদেশকে মেনে নেয় না এবং এর তীব্র বিরোধিতা করে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 9 মার্চ অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী শেলাগিরিপথের 13,000 ফুট উচ্চতার দ্বিতীয় সুড়ঙ্গ উদ্বোধন করেন। তারপরেই উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য ঘিরে তৎপর হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার। এর আগে চীনা পররাষ্ট্র দপ্তর দাবি করেছিল, জাংনান চীনের ভূখণ্ডের অংশ, জাংনান যার নাম অরুণাচল। এবার সেই বিতর্কে ঢুকে পড়ল চীনা বাহিনীও। সূত্র পার্স টুডে। রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। মিয়ানমারের রাখাইন প্রদেশের মিনবিয়া শহরসহ বেশ কিছু এলাকায় দেশটির সামরিক বিমান হামলায় বহু রোহিঙ্গা মুসলমানদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান জাতিসংঘের একজন মুখপাত্র। বিবৃতিতে অ্যান্টনিও গুতেরেস বলেন, রাখাইন রাজ্যে সংঘটিত বিস্তৃত শুধু বাস্তুচ্যুতি ঘটাচ্ছে, সেই সঙ্গে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও উস্কানি ঠেকাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব। সোমবার মিনবিয়ার প্রায় 5 কিলোমিটার উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম থারদারে একটি জঙ্গি বিমান থেকে বোমা নিক্ষেপ করলে অন্তত 23 জন নিহত হয়, আহত হয় কমপক্ষে 30 জন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। রাখাইনের মিনবিয়া শহরটি এমন একটি স্থান যেখানে একাধারে বিমান হামলা হচ্ছে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের সময় সামরিক জান্তার সশস্ত্র শাখা তাতমাদৌ এবং আরাকান আর্মির মধ্যে এই শহরে প্রচন্ড সংঘর্ষ হয়েছে এবং গত মাসে এটি আরাকানদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। সূত্র পার্স টুডে। 5টি এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া বনাম আমেরিকা। হুটহাট শত্রুর ঘাঁটিতে আক্রমণ চালানোর জন্য যুদ্ধবিমান চমৎকার একটি অপশন। টেক দুনিয়া বিশেষ আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের মিশরে এবং সিরিয়ায় বোমা হামলা চালিয়ে পুরো সামরিক শক্তিকে পঙ্গু করে দেওয়া, কিংবা একই কায়দায় ইরাকের পারমাণবিক স্থাপনা ধ্বংসের ঘটনা এর সেরা উদাহরণ। আবার হুটহাট মিসাইল নিক্ষেপ করে শত্রুর ক্ষতি করেন ইরান, হিজবুল্লাহ কিংবা হামাসও এ ধরনের সারপ্রাইজ দিয়েছে। শত্রুর এরকম বিমান হামলা কিংবা মিসাইল হামলা ঠেকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আরেক ধরনের সারফেস টু এয়ার মিসাইল, আর এ ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে এয়ার ডিফেন্স সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র। বিশেষ করে তুরস্ক অত্যাধুনিক F-35 বিমান কেনা বাদ দিয়ে রাশিয়ার কাছে S-400 মিসাইল সিস্টেম কিনে সেটা আরও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। আমাদের আজকের সংবাদটিতে থাকছে বর্তমান বিশ্বের সেরা 5টি এয়ার ডিফেন্স সিস্টেমের বর্ণনা। তাহলে চলুন বিমান, ব্যালিস্টিক মিসাইল কিংবা স্যাটেলাইটকে ধ্বংসে সবথেকে দক্ষ অস্ত্রগুলো সম্পর্কে জানতে পুরো সংবাদটির সঙ্গে থাকে। তালিকার 5ম স্থানে আছে চীনে অ্যাক্টিভ রাডার হোমিং সারফেস টু এয়ার মিসাইল HQ-9। অনেকে এটাকে রাশিয়ার S-300 মিসাইল সিস্টেমের চাইনিজ কপি বলে, তবে চীন থেকে সেটা সম্পূর্ণ অস্বীকার করে। 1997 সালে প্রথম এটা সার্ভিসে আসে। মিসাইলটির রেঞ্জ 200 কিলোমিটার, তবে এর গতি অনেক কম। ঘন্টায় এটা সর্বোচ্চ 5000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটা এই তালিকার সবথেকে স্লো মিসাইল। সিস্টেমটির
রাডার রেঞ্জ 300 কিলোমিটার। এটাতে পিইএস এর রাডার ব্যবহার করা হয়েছে। মিসাইল সিস্টেমটি যুদ্ধজাহাজেও ইনস্টল করা যায়। মিসাইল সিস্টেমটির পিছনে খরচ করতে হয় 180 মিলিয়ন মার্কিন ডলার বা 1,500 কোটি বাংলাদেশি টাকা। চীন ছাড়াও আলজেরিয়া, মরক্কো, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান এগুলো ব্যবহার করে। তালিকার 4 নম্বরে আছে ইসরায়েলের তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ডেভিড স্লিং। 2017 সালে অপারেশনে নামা মিসাইল সিস্টেমটি বর্তমান বিশ্বের সর্বশেষ যুক্ত হওয়া মিসাইল সিস্টেম। ডেভিড স্লিং অর্থ হচ্ছে ডেভিড বা দাউদ নবীর খুলতি। মিসাইলটিকে হিব্রু ভাষায় জাদুর ছুরিও বলা হয়। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোমের কথা আমরা সবাই কম বেশি জানি। হামাস ও হিজবুল্লাহর প্রায় 2000 রকেট এবং মিসাইলকে ধ্বংস করা হয়েছিল আয়রন ডোমের মাধ্যমে, কিন্তু সেই আয়রন ডোমকে অবসরে পাঠাতেই এই ডেভিড স্লিং মিসাইল সিস্টেম তৈরি করেছে ইসরায়েল। আয়রন ডোম ছাড়াও ইসরায়েলের অ্যারো এবং ভারতের সাথে যৌথভাবে নির্মিত বারাক 8 সিস্টেমকেও অবসরে পাঠানো এই নতুন মিসাইল সিস্টেমটি। এটাকে নির্মাণ করেছে ইসরায়েল রাফায়েল গ্রুপ এবং আমেরিকার রাইথিয়ন কর্পোরেশন। এটা শত্রু যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা ড্রোনের পাশাপাশি রকেট, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুইজ মিসাইলকেও ধ্বংস করতে পারে। সিস্টেমের মিসাইলের রেঞ্জ 160 কিলোমিটার, মতান্তরে 300 কিলোমিটার। মিসাইলটির সর্বোচ্চ গতি ঘন্টায় 9261 কিলোমিটার। এটার গাইডেন্স সিস্টেম 470 কিলোমিটার রেঞ্জের AESA রাডার সহ মোট 5 ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা এর টার্গেটকে কোনোভাবেই বাঁচতে দিবে না। সিস্টেমটির পিছনে ব্যয় করতে হয় 250 মিলিয়ন মার্কিন ডলার বা 2100 কোটি বাংলাদেশি টাকা। তালিকা 3 নম্বর আছে বর্তমানে আমেরিকার প্রধান নির্ভরতা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা THAAD এর পুনরূপ হচ্ছে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। বিখ্যাত হকলিড মার্টিন কোম্পানি তৈরি মিসাইল ডিফেন্স সিস্টেমটি 2008 সালে সার্ভিসে আসে। মিসাইল সিস্টেমটিকে লকহিড মার্টিন তৈরি করলেও বোয়িং, রাইথিয়ন, অ্যারোজেট, হানিওয়েল, বাইসিস্টেম সহ আরও 2টি হ্যাভিওয়েট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পৃথিবীর আর কোনো অস্ত্র তৈরিতে এতগুলো প্রতিষ্ঠান একসাথে কাজ করেনি। অন্য সব মিসাইল সিস্টেমের মতো এটায় ওয়ারহেড ভরানো থাকে না, তার বদলে এটা নিকোটিন এনার্জি অফ ইম্প্যাক্ট ব্যবহার করে। মিসাইলটির রেঞ্জ 200 কিলোমিটারের মধ্যেই, তবে এটা মাটি থেকে 150 কিলোমিটার উঁচু দিয়ে উঠতে পারে। মিসাইলটির সর্বোচ্চ গতি ঘন্টায় 10,174 কিলোমিটার। এটা হিট টু কিল অ্যাপ্রোচ আঘাত করে, যার কারণে এর হাত থেকে রেহাই পাওয়া মুশকিল। মিসাইল সিস্টেমটির পিছনে 800 মিলিয়ন মার্কিন ডলার বা 6,800 কোটি বাংলাদেশি টাকা ব্যয় করতে হয়। তালিকার দ্বিতীয় স্থানে আছে বর্তমানে সবচেয়ে বেশি রাশিয়ার S-400 ট্রায়াম্ফ। রাশিয়ার দাবি অনুযায়ী এটা যেখানে থাকবে সেখানে কোনো বিমান বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করা সম্ভব নয়। মিসাইল সিস্টেমটির ক্ষমতা সম্পর্কে ভালো আঁচ পাওয়া যায় যখন এই মিসাইল কেনার কারণে তুরস্ককে F-35 স্টেলথ বিমান দিতে বিরত থাকে আমেরিকা। খোদ আমেরিকাই বলেছে তাদের সবথেকে আধুনিক F-35 এর জন্য এই মিসাইল সিস্টেম হুমকি স্বরূপ। সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম পিস রিসার্চের মতে এটাই বিশ্বের সবথেকে সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। 2007 সালে S-300 মিসাইল সিস্টেমকে আরও উন্নত করে এই মিসাইল সিস্টেমটি তৈরি করে রাশিয়া। মিসাইলগুলোর রেঞ্জ 40 থেকে 400 কিলোমিটার। এক একটি মিসাইল ঘন্টায় 17,287 কিলোমিটার বেগে ছুটতে পারে, কিন্তু তারপরও মিসাইল সিস্টেমটি তুলনামূলক সস্তা। 120টি মিসাইল, 9টি লঞ্চার এবং কমান্ড অ্যান্ড সাপোর্ট ভেহিকল মিলে এক ফায়ার ইউনিটের দাম পড়ে মাত্র 300 মিলিয়ন মার্কিন ডলার বা 2,500 কোটি বাংলাদেশি টাকা। রাশিয়ার বাইরে প্রথম কোনো দেশ হিসেবে চীন এই মিসাইল সিস্টেমটি ক্রয় করে। এরপরই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ এবং আলজেরিয়া মিসাইল সিস্টেমটি ক্রয় করে। সর্বশেষ তুরস্ক মিসাইল সিস্টেমটি কেনার পর থেকেই আমেরিকা এবং ন্যাটোর বড় ধরনের রোষানলে পড়ে যায় ন্যাটো। এই মিসাইল সিস্টেমটিকে তাদের প্রতিপক্ষ ভাবে। তারপরও আমেরিকা অন্য সব মিত্র দক্ষিণ কোরিয়া, কাতার, ইরাক এবং পাকিস্তানকেও মিসাইল সিস্টেমটি ক্রয়ে আগ্রহ দেখিয়েছে। সম্পূর্ণ পশ্চিমা অস্ত্রের প্রতি ঝুঁকে থাকা সৌদি আরব তাদের নিরাপত্তায় এই মিসাইল সিস্টেম কিনতে $3 বিলিয়ন চুক্তি করেছে। এছাড়াও ভারত মিসাইল সিস্টেমটি কিনতে প্রায় $5.5 বিলিয়ন মার্কিন ডলার চুক্তি করেছে। বর্তমানে রাশিয়া S-400 কে আপগ্রেড করে আরও শক্তিশালী S-500 তৈরির গবেষণা চালাচ্ছে। তালিকার সবার উপরে রয়েছে RIM-161 স্ট্যান্ডার্ড মিসাইল। মিসাইলটির অপারেশনাল রেঞ্জ 2500 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সত্যিই সাংঘাতিক বিষয়। তবে এই মিসাইলটির গতি রাশিয়ার S-400 এর থেকে কিছুটা কম। ঘন্টায় এটা 16,300 কিলোমিটার বেগে ছুটতে পারে। রাইথিয়নের তৈরি মিসাইলটি 2014 সালে সার্ভিসে আসে। পরবর্তীতে জাপানের মিৎসুবিশি মিসাইলটিকে আরও শক্তিশালী করে তোলে। এটাকে মূলত নির্মাণ করা হয়েছে রাশিয়া, চীন
এবং উত্তর কোরিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হামলার হাত থেকে বাঁচতে, যার কারণে আমেরিকায় গবেষণার পর্যায়ে থাকতেই জাপান এগুলোকে সার্ভিসে নামায়। এরপর দক্ষিণ কোরিয়াও তাতে সামিল হয়। বিশেষ করে উত্তর কোরিয়ার যে কোনো ধরনের হামলা ঠেকাতে এগুলো এখন দক্ষিণ কোরিয়া এবং জাপানের ভরসা। এছাড়াও আমেরিকার নৌবাহিনীতে এগুলো অনেক অপারেশনাল। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি লো আর্থ অরবিটে থাকা স্যাটেলাইটকে ধ্বংস করতে সক্ষম এই মিসাইলটি। প্রতিটি মিসাইল নিক্ষেপ করতে খরচ হয় 9 থেকে 25 মিলিয়ন মার্কিন ডলার। বেলজিয়াম তাদের নতুন ফ্রিগেট এবং তুরস্ক তাদের প্রথম ডেস্ট্রয়ারে এই মিসাইলগুলো ইনস্টল করার পরিকল্পনা করেছে। ডিফেন্স বা প্রতিরক্ষার নাম করে অস্ত্র উৎপাদন করা হলেও পৃথিবীর প্রায় সকল অস্ত্রই অন্যান্য আক্রমণ এবং ধ্বংসের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কোনো আক্রমণ নয়, বরং সাধারণ মানুষকে ভয়ঙ্কর সব বিমান এবং ব্যালিস্টিক মিসাইলের হাত থেকে বাঁচাতে নির্মাণ করা হয়েছে। কিন্তু এত বেশি আক্রমণাত্মক অস্ত্রের বিরুদ্ধে এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কি পারবে পৃথিবীকে সবসময় রক্ষা করতে? আপনার মতামত কমেন্ট